আচ্ছা, চলুন একদম সরাসরি শুরু করা যাক। আজ আমরা খুনি ম্যান্ডের একটি অত্যন্ত শিহরণ জাগানো সোর্স মেটেরিয়াল নিয়ে কথা বলবো। এটা আসলে আমাদের অতি পরিচিত একটি লোককথার একদম ভেতরকার বিশ্লেষণ। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একদম সাধারণ রোজকার একটা জীবন এক চরম ভৌতিক দুঃস্বপ্নে পরিণত হয়। তো তৈরি তো আপনারা? গল্পের শুরুটা কিন্তু একদম ছিমছাম। ভাবুন তো, কলকাতার হুগলি নদীর ঠিক গা ঘেঁষে থাকা একটা পুরনো দোতলা বাড়ি, বেশ শান্ত একটা মহল্লা। সঞ্জিত আর কাজল নামের এক দম্পতির গল্প এটা, যাদের বিয়ের বয়স এই ধরুন বছর দুয়েক। জীবনে কোনো অশান্তি নেই, বেশ ভালোবাসায় মোড়া একটা সংসার। কিন্তু জানেন তো, এই যে আপাত দৃষ্টিতে একদম পারফেক্ট একটা পরিবেশ, এর নিচেই কিন্তু সবচেয়ে গা ছমছমে অন্ধকারটা ঘাপটি মেরে বসে থাকে। আর এই শান্ত বাড়িটাই হয়ে ওঠে পরবর্তী সব ভয়ঙ্কর ঘটনার এক নিখুঁত ক্যানভাস। হঠাৎ করেই কাজলের স্বভাবে অদ্ভুত সব পরিবর্তন আসতে শুরু করল। এই যেমন ধরুন, মানুষটা হঠাৎ করেই একদম চুপচাপ হয়ে গেল। রাতের পর রাত ব্যালকনির রেলিং ধরে ওই অন্ধকার হুগলি নদীর দিকে সে একটানা তাকিয়ে থাকত। অদ্ভুত, তাই না? যেন ওই কালচে জলের ভেতর থেকে কিছু একটা শোনার চেষ্টা করছে সে। পোশাকের ক্ষেত্রেও দেখা গেল প্রায় প্রতিদিনই সে বাতাসে উঠতে থাকা লাল শাড়ি পরতে শুরু করেছে। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো ব্যাপার ছিল তার কাঁচা মাছ খাওয়ার হঠাৎ এবং তীব্র এক আকাঙ্ক্ষা। এই পরিবর্তনটা কিন্তু সঞ্জিতকে ভীষণ ভাবিয়ে তুলল। মানে একটু চিন্তা করে দেখুন, যে মেয়েটা আগে মাছ খেতেই পছন্দ করত না, সেই কাজল এখন প্রতিদিন কাঁচা মাছ খাওয়ার জিদ করছে। আর শুধু তাই নয়, তার হাতের সাদা শাখার একটানা খনক শব্দ পুরো বাড়িতে এমন একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করলো, যা বলে বোঝানোর মতো না। এই আকাশ পাতাল তফাৎ দেখে সঞ্জিতের মনে রীতিমতো সন্দেহ জাগতে শুরু করে। নিজের বাড়িতে নিজের চোখের সামনে থাকা মানুষটা আসলেই কাজল তো? এরপর এলো সেই রাত, যখন মানসিক এই অস্বস্তিগুলো হঠাৎ করেই একটা শারীরিক হামলায় রূপ নিল। সঞ্জিত তখন গভীর ঘুমে। হঠাৎ তার মনে হলো কেউ যেন অন্ধকারে তার কাঁধ চুবোচ্ছে। তীব্র ব্যথায় ঘুম ভেঙে গেল তার। সকালে উঠে সে যা আবিষ্কার করল তা আক্ষরিক অর্থেই পিলে চমকে দেওয়ার মতো। তার কাঁধ আর ঘাড়ে গভীর দাঁতের দাগ, ঠিক যেন কোনো হিংস্র বন্যপ্রাণী তাকে কামড়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেছে। ব্যাপারটা আর শুধু মনের ভয়ের মধ্যে আটকে রইল না, একেবারে সরাসরি প্রাণঘাতী হয়ে উঠল। ঘটনার ভয়াবহতা এখানেই থামেনি। এর ঠিক পরের রাতের ঘটনা। সঞ্জিতের ঘুম ভেঙে গেল রান্নাঘর থেকে ভেসে আসা এক বীভৎস শব্দে। চারদিক ঘুটঘুটে অন্ধকার, শুধু দূরের একটা ব্রিজের ম্লান আলো এসে পড়ছে ঘরের ভেতর। শব্দটা ঠিক কেমন ছিল জানেন? ঠিক যেন কোনো প্রাণী খুব শব্দ করে কিছু চিবোচ্ছে। সঞ্জিত ভয়ে ভয়ে স্ত্রীর নাম ধরে ডাকতে ডাকতে সে অন্ধকারের দিকে এগিয়ে গেল। এই মুহূর্তটা কিন্তু আমাদের দেখিয়ে দেয় যে অজানা আতঙ্ক কিভাবে একদম চোখের সামনে বাস্তব হয়ে ধরা দেয়। ভাবুন তো, সকালে উঠে আপনি যদি দেখেন আপনার সবচেয়ে কাছের মানুষটা এমন একটা শিকারী রূপ নিয়েছে, তাহলে কেমন লাগবে? সঞ্জিত রান্নাঘরের দরজায় গিয়ে আক্ষরিক অর্থেই থমকে দাঁড়ালো। সে দেখল কাজল তার নিজের দাঁত দিয়ে নির্দয়ভাবে কাঁচা মাছ ছিঁড়ে খাচ্ছে। মাছের রক্ত তার আঙ্গুল বেয়ে টপ টপ করে মেঝেতে পড়ছে। ঠোঁট আর দাঁত একেবারে রক্তে মাখামাখি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যখন কাজল সঞ্জিতের দিকে ঘুরল, তার চোখ দুটো ছিল সম্পূর্ণ লাল, যেন আগুন জ্বলছে। এটা কোনোভাবেই কোনো মানুষের কাজ হতে পারে না। তবে সবচেয়ে বড় ধাক্কাটা তখনও বাকি। কাজল যখন পশুর মতো লাফিয়ে সঞ্জিতের ওপর চড়া হলো আর তার রক্ত খেতে শুরু করলো, ঠিক সেই মুহূর্তে সঞ্জিতের নজর গেল একটা নির্দিষ্ট দিকে। সে স্পষ্ট দেখতে পেল কাজলের পা দুটো সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। আমাদের এই অঞ্চলের লোক কথায় এই উল্টো পা কিন্তু অতি প্রাকৃত বা অশুভ শক্তির একদম চূড়ান্ত একটা প্রমাণ। আর এই দৃশ্যটা দেখার পর সঞ্জিতের স্নায়ু আর চাপ নিতে পারল না। সে আতঙ্কে সেখানেই জ্ঞান হারালো। কিন্তু পরের দিন সকালে যা ঘটল সেটা আরও বেশি মাথা খারাপ করে দেওয়ার মতো। সকালে উঠে সঞ্জিত দেখে সবকিছু একদম স্বাভাবিক। কাজল দিব্যি শাখা বাজিয়ে রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছে। কিন্তু সঞ্জিত যখন ফ্রিজটা খুলল, সে দেখল ভেতর থেকে 4 কেজি কাঁচা মাছ গায়েব। আর বাথরুমের আয়নায় নিজের ঘাড়ে সেই গভীর দাঁতের ক্ষতচিহ্নগুলো তখনও জ্বলজ্বল করছে। এই যে বিভ্রম আর বাস্তবতার মধ্যে একটা অদ্ভুত সংঘাত, এটাই কিন্তু এই সোর্স মেটেরিয়ালের সবচেয়ে শক্তিশালী দিক। এটা প্রমাণ করে দেয় যে রাতের ওই ঘটনা নিছক কোনো দুঃস্বপ্ন ছিল না। নিজের জীবন বাঁচাতে এবার সঞ্জিত মরিয়া হয়ে উঠল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ ব্যাপার নয়। তাই সে সোজাসুজি চলে গেল শোভাবাজারের এক বৃদ্ধ তান্ত্রিকের কাছে। এই এলাকায় বেশ নামডাক ছিল তার। লোকমুখে শোনা যেত যে তিনি অশুভ আত্মাদের চিনতে পারেন এবং তাদের নিয়ন্ত্রণ করতে পারেন। এই পর্যায়ে এসে আমাদের এই পুরো আখ্যানটা যেন সমস্যা থেকে একটা সমাধানের দিকে বাঁক নেয়। আর এখানেই এই বিশ্লেষণটি মূল মিথোলজির একেবারে গভীরে প্রবেশ করে।
তান্ত্রিক সব শুনে সঞ্জিতকে পরিষ্কার জানিয়ে দিলেন যে তার স্ত্রীর শরীরে শাকচুন্নি ভর করেছে। এখন প্রশ্ন হলো, এই শাকচুন্নি আসলে কি? লোককথা অনুযায়ী এটি হলো এমন এক অবিবাহিত নারীর আত্মা যে বিয়ের আগেই মারা যায়, আর মৃত্যুর পর সে অন্য কোনো বিবাহিত নারীর শরীরে প্রবেশ করে তার নিজের অপূর্ণ জাগতিক বাসনাগুলো পূরণ করতে চায়। বাংলার লোককথা এটা খুবই পরিচিত, কিন্তু ভীষণ ভয়াবহ একটা ধারণা। তান্ত্রিকের এই কথাই কিন্তু সঞ্জিতের সামনে একটা স্পষ্ট আর মর্মান্তিক টাইমলাইন দাঁড় করিয়ে দিল। এই আত্মার একটা নির্দিষ্ট চক্র আছে। প্রথমে সে বিবাহিত নারীর শরীরে ঢোকে, তারপর মাছ বা সুন্দর শাড়ির মতো জাগতিক জিনিসগুলো ভোগ করে, আর এর শেষ ধাপটা হলো সবচেয়ে ভয়ঙ্কর। সে ধীরে ধীরে বাড়ির পুরুষটির রক্ত বিন্দু বিন্দু করে পান করতে থাকে, যতক্ষণ না লোকটার মৃত্যু হয়। তান্ত্রিক তাকে সোজা বলে দিলেন, অবিলম্বে কিছু না করলে সঞ্জিতের মৃত্যু একদম অবধারিত। সেদিন রাতেই সঞ্জিত ওই তান্ত্রিককে নিয়ে বাড়ি ফিরল। এরপর ঘটনার গতি যেন রকেটের মতো বাড়তে থাকল। সন্ধ্যায় তান্ত্রিক ঘরে ঢুকে মন্ত্র পড়া শুরু করতেই কয়েক মিনিটের মধ্যে পুরো বাড়ির তাপমাত্রা হঠাৎ করে একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ পর কাজলের চোখ আবার রক্তবর্ণ হয়ে উঠল, চুলগুলো এলোমেলো, আর সে গলা থেকে পশুর মতো গর্জন করতে শুরু করলো। আর কয়েক মুহূর্তের মধ্যেই সে এক ভয়ঙ্কর রূপ নিয়ে সরাসরি তান্ত্রিকের ওপর ঝাঁপিয়ে পড়ল। প্রাচীন সব মন্ত্র যেন এই অশুভ শক্তির সামনে একেবারে ধোপে টিকল না। এই চূড়ান্ত মুহূর্তের বর্ণনা কিন্তু সত্যি গা শিউরে ওঠার মতো। হঠাৎ করে তীব্র বেগে পুরো বাড়ির আলো নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে শুধু শোনা যাচ্ছিল তান্ত্রিকের যন্ত্রণাদায়ক আর্তনাদ। কাজল বিরতিহীনভাবে তান্ত্রিকের রক্তপান করতে থাকল, আর ঠিক তখনই অন্ধকারে কাজলের ওই লাল শাড়িটা যেন জ্বলজ্বল করতে শুরু করল। উল্টো পাগুলো মেঝেতে ঘুষে ঘুষে সে এবার সঞ্জিতের দিকে এগিয়ে আসতে লাগল। এরপর শুধু একটা ভয়াবহ চিৎকার পুরো বাড়ি জুড়ে প্রতিধ্বনিত হলো। পরের দিন সকালে যখন পুলিশ আর প্রতিবেশীরা মিলে বাড়ির দরজা ভাঙল, তখন ভেতরে এক বীভৎস দৃশ্য তাদের জন্য অপেক্ষা করছিল। মেঝেতে সঞ্জিত আর ওই তান্ত্রিকের মৃতদেহ পড়ে আছে। দুজনের শরীরেই গভীর কামড়ের দাগ, আর শরীর থেকে রক্তের একেবারে শেষ বিন্দুটা পর্যন্ত শুষে নেওয়া হয়েছে। দেহ দুটো সম্পূর্ণ সাদা আর ফ্যাকাশে, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো কাজলের কোনো চিহ্নই সেখানে ছিল না। সে যেন স্রেফ বাতাসে মিলিয়ে গেছে। কিন্তু ভাববেন না, গল্পটা এখানেই শেষ। জানা গেল পাশের বাড়ির এক ৭০ বছর বয়সী বৃদ্ধা মিসেস চ্যাটার্জি নিজের জানালা দিয়ে এই পুরো ভয়াবহ ঘটনাটা নিজের চোখে দেখেছেন। এই একটা তথ্য কিন্তু আখ্যানটাকে শুধু ওই ৪ দেওয়ালের মধ্যে আটকে না রেখে পুরো সমাজের মধ্যে একটা আতঙ্কের ঢেউ তুলে দিল। এর পরিণতিটা ছিল আরও মর্মান্তিক। ওই দৃশ্য দেখার পর মিসেস চ্যাটার্জি গভীর ট্রমাতে চলে যান। অনেক দিন পর তিনি যখন পরিবারের কাছে এই অতিপ্রাকৃত সত্যটা প্রকাশ করলেন, তখন আধুনিক মনস্ক পরিবার তো সেটাকে স্রেফ বানানো গল্প বলে উড়িয়ে দিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এর কয়েক সপ্তাহ পর মিসেস চ্যাটার্জিকেও তার নিজের বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। আর অবিশ্বাস্য হলেও সত্যি, তার শরীরেও ছিল ঠিক একই রকম গভীর দাঁতের দাগ, আর পুরো শরীর ছিল সম্পূর্ণ রক্তশূন্য। এই ঘটনা থেকে একটা জিনিসই বোঝা যায়, এই লোককথার অভিশাপ এত সহজে পিছু ছাড়ে না। এই ঘটনাগুলোর পর ওই পুরো মহল্লার চেহারাটাই চিরতরে বদলে গেল। ভয় পেয়ে মিসেস চ্যাটার্জির পরিবার তো রাতারাতি এলাকা ছেড়েই পালালো। কিন্তু জানেন, আজও সেই এলাকার লোকেরা বলে রাতের অন্ধকারে ওই পুরনো বাড়ির ব্যালকনিতে মাঝে মাঝে নাকি লাল শাড়ি পরা এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাতাসে উঠতে থাকা শাড়ির সাথে শাখার সেই খিলখিল আওয়াজ রাতের নিস্তব্ধতা চিরে ঠিক একটা ভীতিকর চিৎকারের মতো ভেসে আসে। এই গা ছমছমে দৃশ্যটা কিন্তু আমাদের মনে একটা খুব গভীর প্রশ্ন রেখে যায়। অন্ধকারে বেজে ওঠা ওই সাদা শাখার শব্দ কি শুধুই বাতাসের খেলা, নাকি শাকচুন্নি এখনও ওখানেই দাঁড়িয়ে আছে তার পরবর্তী শিকারের অপেক্ষায়? আজকের এই বিশ্লেষণ আমাদের এই বার্তাই দেয় যে সাংস্কৃতিক এই মিথ বা লোককথাগুলো শুধু কিছু পুরনো গল্প নয়, এগুলো এমন এক মনস্তাত্ত্বিক কাঠামো যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে সতর্ক করে আসছে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। বিষয়টা নিয়ে একটু ভেবে দেখবেন কিন্তু।